একজন সন্ত্রাসী শ্রীলঙ্কা থেকে তার ৩ সহযোগী সহ লুকিয়ে ভারতে প্রবেশ করে এবং পুলিশকে ঘুষ দিয়ে নাগরিকত্ব পেয়ে যায়। তারপর শুরু হয় তাদের তাণ্ডব লীলা। তারা ৪০টি গ্রাম দখল করে ফেলে এবং গ্রামের লোকদেরকে মেরে গ্রাম খালি করতে থাকে। তাদের রাজত্বের সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এক কমান্ডের পাল্লায় পড়ে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই সন্ত্রাসীর ১৫ বছর ধরে গড়ে তোলা সাম্রাজ্য ধ্বংস করে দেয়। বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেইন করব রিসেন্টলি মুক্তি পাওয়া সিনেমা জাট। মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নিয়মিত ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সালটা ২০০৯। শ্রীলঙ্কার জাফনা অঞ্চল। শ্রীলঙ্কান সেনাবাহিনী ও টাইগার ফোর্সের মধ্যে ৮ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর সেনাবাহিনী বিজয়ী হয়। তারপর তারা প্রথমবারের মতো টাইগারদের দখলে থাকা জাফনা জঙ্গলে প্রবেশ করে, কিন্তু এখনও মৃত্যুর ফাঁদ ওত পেতেছিল জাফনার সেই জঙ্গলে। এরপর সেনাবাহিনীর পাহারায় চলছিল খননের কাজ। ৪ জন শ্রমিক একসাথে কাজ করছিল। তারা বড় গর্ত খুঁড়ে কিছু খুঁজছিল। অনেকক্ষণ খোঁড়াখুড়ির পর হঠাৎ তারা একটা বাক্স খুঁজে পায়। তারা বাক্সটি খুলে দেখে ভিতরে অনেকগুলো সোনার বার। এটা দেখে ৪ জন লোভ সামলাতে পারে না। তাদের একজন বলে, সারা জীবন কি দিনমজুর হয়ে কাটাতে চাও নাকি? কেউ আর দিনমজুর হয়ে জীবন কাটাতে চায় না। তারা সিদ্ধান্ত নেয় এইসব সোনা নিজেরাই নিয়ে যাবে। ঠিক তখনই একজন সৈন্য সেখানে চলে আসে এবং সাথে সাথে তাদের একজন সেই সৈন্যকে হত্যা করে। এরপর বাকি সেনাবাহিনী অস্ত্র নিয়ে তাদের দিকে অগ্রসর হতে শুরু করে, কিন্তু এই ৪ জনও কম যায় না। তারা একে একে সৈন্যদের হত্যা করতে থাকে। সেনাবাহিনী ও ৪ জনের মধ্যে ব্যাপক ফাইট শুরু হয়। তারা অনেক সৈন্যকে কুপিয়ে মেরে ফেলে, কিন্তু তারা বুঝতে পারে যে এইভাবে ফাইট করে বেশিক্ষণ টিকতে পারবে না। তাই তারা সেই বাক্সটা নিয়ে সাগরের দিকে দৌড়ে পালিয়ে যায়। সাগরের তীরে আগে থেকেই একটি নৌকা বাঁধা ছিল। তারা কোনো মতে সেই নৌকায় উঠে পড়ে। এরপর তারা ভেসে ভেসে চলে আসে ভারতে। সেখানে গিয়ে তারা বাক্সটা বালুর ভিতর চাপা দিয়ে রাখে। এরপর যখন সেখান থেকে পালাতে যাবে তখন পুলিশের কাছে ধরা পড়ে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন তারা বলে যে তারা শ্রীলঙ্কা থেকে পালিয়ে এসেছে। তাদের এলাকা সেনাবাহিনী দখল করে নিয়েছে, তাই তারা এখানে আশ্রয়ের জন্য এসেছে। এক পর্যায়ে তারা পুলিশের কাছে প্রস্তাব দেয় সোনার বারের বিনিময়ে তাদের ভারতীয় নাগরিকত্ব দিতে হবে। পুলিশ এত বড় লোভনীয় প্রস্তাব দেখে রাজি হয়ে যায় এবং তাদের নতুন পরিচয় দিয়ে নাগরিক বানিয়ে ফেলে। তারা সব পরিবর্তন করে, কিন্তু তাদের নেতা তার আসল নাম পরিবর্তন করে না। তার নাম রানাতুঙ্গা। এর ১৫ বছর পর একদিন রাষ্ট্রপতির কাছে একটি রক্তমাখা চিঠির বাক্স আসে। এই চিঠি একটা ছোট্ট মেয়ে পাঠিয়েছে। চিঠিতে লেখা ছিল, আমরা অন্ধ্রপ্রদেশের একটি ছোট গ্রাম মোটুপল্লী থেকে বলছি। আমার হাত খুব ছোট, কিন্তু আমাদের সমস্যা অনেক বড়। আমার ভাইয়েরা তাদের আঙুল কেটে দিয়েছে প্রমাণ হিসেবে, যেন আপনি বিশ্বাস করেন যে আমি যা বলছি সব সত্যি। আমরা খুব বিপদের মধ্যে আছি। যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনি কিছু না করেন তাহলে আপনি আমার ভাইদের কাটা মাথা পাবেন। চিঠি পড়ে রাষ্ট্রপতির চোখে পানি চলে আসে, বিশেষ করে কাটা আঙুলগুলো দেখে। এরপর তিনি সিবিআই অফিসার সত্যমূর্তিকে ডাকেন। সত্যমূর্তিও চিঠি পড়ে খুব হতাশ হয়। সেখানে কি ঘটেছে তা জানার জন্য খুব দ্রুত সেখানে গিয়ে খোঁজ নিয়ে রাষ্ট্রপতিকে জানাতে নির্দেশ দেওয়া হয়। এরপর খুব দ্রুত সে মধুপল্লীর উদ্দেশ্যে রওনা হয়। একদিন মধুপল্লীর কৃষকরা মাঠে হাল চাষ করছিল। হঠাৎ হালের সাথে ধাক্কা লেগে মাটির ভিতর থেকে কিছু একটা উঠে আসে। যখন তারা সেখানে দেখে তখন মাটির নিচ থেকে তারা কিছু মাথাবিহীন মৃতদেহ খুঁজে পায়। এরপর সেই দেহগুলো ট্রাকে করে গ্রামে নিয়ে আসা হয়। ঠিক তখনই এসআই বিজয়ালক্ষ্মী এবং তার টিম সেখানে যায়। তারা গ্রামবাসীদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কেউই মুখ খোলেনি। এমনকি তাদের আপনজনরাও একদম চুপ ছিল। কারা এই লোকগুলোর আপনজন বা কে এই জঘন্য কাজ করেছে কেউই কিছু বলছে না। সবার চোখে মুখে ভয় একদম স্পষ্ট। এভাবে অনেক সময় কেটে যায়। এরপর একজন পাগল বলে ওঠে যে ওরা কিছু বলবে না ম্যাডাম, এখানে যারা পড়ে আছে শুধুমাত্র তারা মৃত নয়, এই গ্রামে যারা দাঁড়িয়ে আছে তারাও মৃত। ওরা সবাই জিন্দা লাশ। ওদের মুখ দেখে আপনি কিছুই বুঝবেন না। যারা মরছে তারা এই জীবন্ত গ্রামটাকে বাঁচাতে চেয়েছিল, তাই ওদের মরতে হয়েছে। তাদের কপাল খারাপ, তাই আজ তাদের আপনজনও তাদের কাছে যাচ্ছে না। পাগলের মুখে এমন কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। নিজেদের আপনজনের লাশের কাছে যায়।
ঠিক তখনই একটি ছোট ছেলে বলে সে বলবে কে ওদের মেরেছে। তখন সে রানাতুঙ্গার নাম নেয়। ছেলেটিকে সাক্ষী হিসেবে পেয়ে বিজয়ালক্ষ্মী রানাতুঙ্গাকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু উপর মহলে জানালেও তার সিনিয়র অফিসাররা গ্রেপ্তারের অনুমতি দেয় না। তবে বিজয়ালক্ষ্মী হাল ছাড়ার মতো মানুষ নয়, সে রানাতুঙ্গাকে ধরতেই চায়। তারা রানাতুঙ্গার বাড়ির দিকে রওনা দেয় গ্রেপ্তারের জন্য, কিন্তু প্রতি ধাপে তাদের সামনে নতুন নতুন সমস্যা এসে দাঁড়ায়। একটু দূর যাওয়ার পর পুরুষ পুলিশদের কেউ আর এগোতে চাইল না, সবাই মেয়ে পুলিশদের রেখে চলে যায়। কিন্তু বিজয়ালক্ষ্মী সাহস দেখিয়ে বাকি মেয়ে পুলিশদের নিয়ে রওনা দেয় রানাতুঙ্গার বাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় রানাতুঙ্গার বাড়িতে। তখন গাড়ি থেকে নেমেই গুন্ডাদের এলোপাতাড়ি মারতে শুরু করেন। বারান্দায় রানাতুঙ্গার মা বসা ছিল, বিজয়ালক্ষ্মী তার সাথে কথা বলছিল। ঠিক তখনই বের হয়ে আসে রানাতুঙ্গার স্ত্রী ভারতী। সে সব পুলিশকে বাড়ির ভেতর ডেকে নিয়ে যায়, তাদের খাবার দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে বিজয়ালক্ষ্মী খুব রেগে যায় এবং রানাকে ডাকার জন্য বলে। কিন্তু ভারতী রানাকে ডাকে না। যতই সাহস থাকুক না কেন, তোমার মনে রাখা উচিত ছিল তুমি শুধু পুলিশ নয়, তুমি একজন মেয়ে। এ কথা বলতেই ভারতী লক্ষ্মীর পোশাক টেনে ধরে তাকে দেওয়ালের সাথে ধাক্কা লাগায়। এরপর দরজা বন্ধ করে অনেকক্ষণ ধরে তাদের উপর অমানবিক অত্যাচার চালায়। তারা লক্ষ্মী সহ সবার পোশাক ছেড়ে ফেলে, এরপর তাদের একটি রুমে আটকে রাখে। মেয়েরা যতই সাহসী হোক না কেন, তাদের সম্মানই তাদের সবচেয়ে বড় সম্পদ। সেই সম্মান লুট হয়ে যাওয়ায় তারা সবাই কান্না শুরু করে। ভারতী নিজে একজন মেয়ে হয়েও অন্য মেয়েদের সঙ্গে এমন ব্যবহার করতে পারে, এই চিন্তা কারো মাথায় আসে না। এরপর ভারতী বলে এটা রানাতুঙ্গার লঙ্কা, এখানে রাবণ আছে কিন্তু কোনো রাম নেই যে এসে তোমাদের বাঁচাবে। যে রাম এখানে আসবে সে এখনো জন্মায়নি, তাই কেউ আসবে না তোমাদের বাঁচাতে। বন্ধুরা, এই দৃশ্য দেখার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো রানাতুঙ্গা কতটা ভয়ঙ্কর, যেখানে পুলিশ নিজেই নিরাপদ না। এরপর দৃশ্যে দেখা যায় এক লোক ট্রেনে কোথাও যাচ্ছিল, তার নাম বলদেব প্রতাপ সিং। মাঝপথে হঠাৎ ট্রেন থেমে যায়। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলে সে বলে সামনে সিঙ্গেল লাইনে মালগাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, উদ্ধারকারী ট্রেন এসে লাইন ক্লিয়ার করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। প্রতাপে তখন একটু খিদে পেয়েছিল, তাই সে কাছের ছোট একটি হোটেলে খেতে যায়। প্রতাপ খুশি মনে ইডলি খাচ্ছিলেন। ঠিক তখনই একদল গুন্ডা হোটেলে আসে, তারা ভিতরে ঢুকে হাঁটার সময় ধাক্কা লাগে, এতে প্রতাপের হাত থেকে থাকা ইডলি মাটিতে পড়ে যায়। কিন্তু তারা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না। এরপর প্রতাপ তাদের কাছে গিয়ে বললেন, আমার ইডলি পড়ে গেছে, এর জন্য তোমাদের সরি বলা উচিত। কিন্তু তারা সরি না বলে উল্টো প্রতাপকে আবার ধাক্কা দেয়, এতে প্রতাপও প্রচণ্ড রেগে যায়। এরপর তাদের মারতে শুরু করেন, একে একে সবার উপর একটা ভালো রকমের মার দেয়, তাও তারা ক্ষমা চায়নি। তখন উল্টো তাদের নেতার নাম নিয়ে হুমকি দেয়। ছেলেটি বলে, তুমি জানো না আমরা কার লোক, আমরা রাম সুব্বা রেড্ডির লোক। তখন প্রতাপ বলে, তাহলে কি সুব্বা রেড্ডি আমাকে সরি বলবে? এরপর সে তাদের ধরে সুব্বা রেড্ডির বাড়িতে নিয়ে যায়। সেই সময় সুব্বা রেড্ডির মেয়েকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। প্রতাপ সেখানে গিয়ে সুব্বাকে মারতে শুরু করে। এরপর প্রতাপ তাকে ধরে বলে, সরি বলো। সুব্বা কিছুই বুঝে উঠতে পারেননি কেন এই লোকটা তাকে মারছে, আর এখন তাকে সরি বলতে বলছে কেন। তখন প্রতাপ পুরো ঘটনা খুলে বলে। প্রতাপ বলে যে আমি ইডলি খাচ্ছিলাম, ওরা এসে ধাক্কা দিল, ইডলি পড়ে গেল, আমি বললাম সরি বলো, ওরা সরি বলেনি, উল্টো তোমার নাম বললো, তাই তোমাকেই এখন সরি বলতে হবে। কিন্তু সুব্বা রেড্ডিও সরি বলে না, সে বরং বলল, তুমি জানো আমার পেছনে কার হাত আছে? সমলু দাদার হাত আছে আমার মাথায়। রেড্ডি ভেবেছিল হয়তো সমলুর নাম নিলে ভয়ে তাকে ছেড়ে দিবে, কিন্তু সে তো জানে না প্রতাপ কি জিনিস। এরপর প্রতাপ সবাইকে নিয়ে সমলুর কাছে যায় একটি সরকারি অফিসে, যেখানে সরকারি কর্মকর্তাদের দিয়ে সমলু জমির কাগজে জোর করে সই করিয়ে নিচ্ছিল। এরপর প্রতাপ দরজা ভেঙে ঢুকে পড়ে এবং সমলুর লোকজনকে মারতে শুরু করে। সমলু কিছুই বুঝতে পারছিল না এই লোক তার লোকজনদের কেন মারছে। তখন প্রতাপ বলল, আমি ইডলি খাচ্ছিলাম, ওরা এসে ধাক্কা দিল, আমি বললাম সরি বলো, ওরা বলল না, আমি ওদের মারলাম, ওরা সুব্বা রেড্ডির নাম নিল, সেখানে গেলাম, সেও সরি বলল না, তাই তাকেও মারলাম। তবুও সুব্বা কোনোভাবেই সরি বলেনি, উল্টো আবার তোমার নাম বলেছে, এখন তুমি সরি বলো। উল্টো গুন্ডারা হামলা করে এক একজনকে মারে আর সরি বলতে বলে, কিন্তু সমলু সরি বলে না। এরপর সমলুকেও মারতে শুরু করে। প্রতাপ সমলুকে কুকুরের মতো পেটাতে শুরু করে। অনেকক্ষণ মারধরের পর সমলু বলল, তুমি জানো না আমি কার ভাই? আমি রানাতুঙ্গার ভাই।
সমুল ভেবেছিল তার ভাই তাকে বাঁচাবে, কিন্তু সে তো জানেই না যে এখন নিজের ভাইকেও বিপদে ফেলে দিল। কারণ এই লোক তো সরি না শুনে থামবে না। যেখানে যাচ্ছে একটাই সবাইকে মেরে ঘূর্ণিঝড় বইয়ে দিচ্ছে। প্রতাপ বলে তাহলে রানাতুঙ্গা সরি বলবে। অন্যদিকে সিবিআই অফিসার সত্যমূর্তিকে পুলিশ কমিশনার রানাতুঙ্গার হিস্ট্রি বলছিলেন, কিভাবে সে শ্রীলঙ্কা থেকে পালিয়ে এসে একজন অসৎ পুলিশ অফিসারের সাহায্যে এখানে এসেছে। পরে গ্রামের লোকদের মেরে নিজের রাজত্ব তৈরি করেছে। এখন এখানকার 40টি গ্রাম তার দখলে। এই গ্রামগুলোতে সরকারের নিয়ম চলে না, এখানে চলে রানাতুঙ্গার আইন। গত 15 বছরে এমন কোনো শক্তি আসে নাই যে সেখানে রানাতুঙ্গার মুখোমুখি হতে পারে। এদিকে প্রতাপ সবাইকে ট্রাকে নিয়ে রানাতুঙ্গার বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে বাড়ির ভেতর গুন্ডাদের মারতে শুরু করে। এরপর ঘরে ঢুকে প্রতাপ সমুলুর ঘাট ধরে রানাতুঙ্গাকে ডাকতে বলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। রানাতুঙ্গা সেখানে আসলে প্রতাপ তাকে সরি বলতে বললে রানাতুঙ্গা জানতে চায় কেন সরি বলবে। তখন প্রতাপ পুরো কাহিনীটি বলে। সব শুনে প্রথমেই রানাতুঙ্গা শ্যামলুকে চর মেরে বলে, এত ছোট একটা বিষয় এত দূর নিয়ে এসেছো। এরপর রানাতুঙ্গা প্রতাপকে সরি বলে আর সবাই হতবাক হয়ে যায়। সরি শুনে প্রতাপ খুশি হয়। এরপর সে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় তার চোখে পড়ে ঘরের ভেতরে পুলিশের ইউনিফর্ম পরে আছে। ব্যাপারটা দেখে প্রতাপের সন্দেহ হয়। সে সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে। হোটেলে সবার হাতে অস্ত্র ছিল। সুব্বার বাড়িতে গাদাগাদি করে টাকা রাখা ছিল। সমুলু সরকারি অফিসারদের জোর করে কিছুতে সই করাচ্ছিল। আর এখানে ছেঁড়া পুলিশ ইউনিফর্ম। প্রতাপ বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে, তবে সে এখনো জানে না তারা আসলে কে। ধীরে ধীরে সে সমস্ত পুলিশের পোশাকগুলো সংগ্রহ করে। পাশে একটা খোলা জানালা দিয়ে ভেতরের পোশাকগুলো দিয়ে দেয়। সে ঘরে বিজয়ালক্ষ্মী ও বাকি মেয়েরা বন্দি ছিল। কিছুক্ষণ পর বিজয়ালক্ষ্মী সহ সবাই পোশাক পরে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর প্রতাপ তাদের নিয়ে যেতে চায়, কিন্তু রানা তাদের ছাড়তে চায় না। তাই রানা তার গুন্ডাদের দিয়ে প্রতাপের উপর আক্রমণ চালায়, কিন্তু প্রতাপ হাল ছাড়ার মানুষ না। সে তাদের একের পর এক নৃশংসভাবে মারতে শুরু করে। একে একে সবাইকে এমন পেলানি দিতে থাকে কেউ তার সামনে দাঁড়াতেই পারে না। সে তাদের যেন ছেঁড়া কাগজের মতো ছুঁড়ে ফেলছিল। এক পর্যায়ে রানা তার রাইফেলটা এনে প্রতাপের দিকে ধরে। তখন প্রতাপও পিস্তল তাক করে, মনে হচ্ছে এখনই গুলি করে উড়িয়ে দিবে। তখন রানার স্ত্রী ভারতী এসে তাকে থামায়। সে বলে যে প্রতাপকে নিয়ে পরে ভাবা যাবে, এখন ঘরের ভিতর কিছু করা ঠিক হবে না। তখন রানা ভাবলো যে প্রতাপই তার ভাইকে মেরেছে, তাই সে তাকে এত সহজে মারলে হবে না। সে প্রতাপকে রাস্তায় সবার সামনে কেটে টুকরো টুকরো করবে আর সবার সামনে তার ভাইয়ের অপমানের প্রতিশোধ নেবে। সে তখন প্রতাপকে কিছু না করেই ছেড়ে দেয় আর প্রতাপ যাওয়ার সময় বিজয়ালক্ষ্মী এবং অন্য মেয়েদের নিয়ে চলে যায়। এদিকে সিবিআই অফিসার সত্যমূর্তিও ধীরে ধীরে মধুপল্লীর দিকে এগোতে থাকে। পথে হঠাৎ এক মন্ত্রী তার কাছে আসে। সে সত্যমূর্তিকে বলে, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাওয়ার কোনো দরকার নেই, মধুপল্লীতে সব ঠিক আছে। তারপর সে সত্যমূর্তিকে অনেক টাকার অফার দেয় যেন সে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দেয় যে সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সিবিআই অফিসার এসবের কোনো তোয়াক্কাই করে না। তিনি উল্টো তাকে হুমকি দিয়ে চলে যায়। মন্ত্রী সত্যমূর্তির কাছে কোনো পাত্তা না পেয়ে রানাতুঙ্গার বাড়িতে ফোন করে বলে দেয় আর বলে যেন কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে, সব কিছু একদম মিশিয়ে ফেলতে। এদিকে প্রতাপ সব পুলিশ সদস্যদের নিয়ে এগোচ্ছিল, কিন্তু রাস্তায় রানাতুঙ্গার লোকেরা তাদের উপর হামলা করে। প্রতাপ তাদের সাথে অনেকক্ষণ ফাইট করে সবাইকে ধবলদোলাই করতে থাকে। অনেক দীর্ঘ লড়াইয়ের পর প্রতাপ তাদের পুরোপুরি হারিয়ে দেয়। তবে সেই লড়াইয়ের এক পর্যায়ে এক গুন্ডা একজন পুলিশের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সবাই বুঝতে পারে না কি করবে। আহত পুলিশ সদস্যকে নিয়ে তারা দৌড়াতে থাকে। এক সময় একটা গ্রামে পৌঁছায়, কিন্তু সেই গ্রামে কোনো মানুষ ছিল না। একটু পর এক বুড়ি মহিলা পানি নিয়ে বেরিয়ে আসে। এই গ্রামে একমাত্র এই বুড়ি তার একটা নাতনিকে নিয়ে থাকে, কিন্তু তারা সেই পুলিশ সদস্যকে বাঁচাতে পারে না। তখন রানাতুঙ্গা কল দিয়ে বলে, আমি তোমাকে বলছিলাম না এখানে দূরত্ব কিলোমিটারে নয়, লাশ দিয়ে দূরত্ব মাপা হয়। তখন প্রতাপের মনে প্রশ্ন জাগে, এখানে আসলে হচ্ছেটা কি? এমন একটা গ্রাম কেন মানুষ শূন্য? আর তোমরা সেই বাড়িতে কেন গিয়েছিলে? তোমাদের আটকে রাখলো কেন? তখন বিজয়ালক্ষ্মী প্রতাপকে সব বলতে শুরু করে, এখানে আগেও অনেক লাশ পাওয়া যেত, কিন্তু কেউ মুখ খুলতো না, আর আজকেই প্রথম একজন মুখ খুলেছিল। তাই রানাতুঙ্গাকে গ্রেপ্তার করতে গিয়েছে তারা, কিন্তু সেই বাড়িতে তাদের উপর নৃশংসতা চালানো হয়। এখানে দৃশ্য পাল্টে যায়। আমরা দেখি এক ব্যবসায়ী মন্ত্রীর সঙ্গে মিটিং করছে। সেই ব্যবসায়ী থোরিয়াম নামক এক উপাদানের খোঁজে ছিল। এটি ইউরেনিয়ামের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। এটি শুধুমাত্র ভারতের এই এলাকাগুলোতে পাওয়া যায়।
তারা মন্ত্রীকে এই গ্রামগুলো খালি করে দিতে বলে, বিনিময়ে অনেক টাকা দিবে। কিন্তু আইন প্রশাসন মিডিয়ার জন্য মন্ত্রী এই কাজ করতে পারবে না, তাই রানা তুঙ্গাকেই কন্ট্রাক্ট দেওয়া হয়। রানার সঙ্গে দেখা করার সময় ব্যবসায়ী $250 মিলিয়ন বিনিময়ে সেই জমিগুলো কিনে নিতে চায়। এত বড় প্রস্তাব পেয়ে রানা রাজি হয়ে যায়। এরপরে অন্ধকার নেমে আসে এই গ্রামের মানুষের জীবনে। রানা তুঙ্গা এখানের মানুষগুলোকে মেরে ভয় দেখিয়ে সব জমি লিখে নিতে থাকে। যারা প্রতিবাদ করতে যায় তাদের ভয়ঙ্করভাবে মারা হয়। অনেকেই তখনও প্রতিবাদ করতে থাকে, কিন্তু একে একে সবাইকে মেরে ফেলা শুরু হয়। এইভাবে সে 30টা গ্রামের মানুষদের মেরে জায়গা দখল করতে থাকে। একদিন এক মেয়ে লুকিয়ে সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। ভিডিওটি ভাইরাল হয়ে যায়, তবে এই খবরটি রানার কাছেও পৌঁছে যায়। পরের দিন সকালে এক পুলিশ সেই মেয়েটিকে সবার সামনে নিয়ে আসে। পুলিশ গ্রামের সবার সামনে তার পোশাক ছিঁড়ে ফেলে। সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না, কারণ যদি কেউ প্রতিবাদ করে তাদের পরিণতিও এমন হবে। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর সবার সামনে সেই মেয়েটির উপর ভয়ানক নির্যাতন করা হয়। এটি সহ্য করতে না পেরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই মেয়েটিকে নিয়ে বুড়ি এখনও এই গ্রামে থাকে, কিন্তু গ্রামের বাকি সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। এখন সেই মেয়েটি মানসিক ভারসাম্যহীন। মেয়েটিকে এই অবস্থায় দেখে প্রতাপ খুব কষ্ট পায়। এরপর প্রতাপ বলে, একটা গ্রামও কি প্রতিবাদ করেনি? তখন বৃদ্ধ মহিলাটি বলে, একটি গ্রামের ছেলেরা রেজিস্ট্রার অফিসে প্রতিবাদ করেছিল। তখন পুলিশ তাদের ধরে নিয়ে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারধর করে। তারা যখন গ্রামে ফিরে আসে তাদের অবস্থা দেখে সবাই ভেঙে পড়ে, কারণ এদের শেষ আশার আলোটাও শেষ হয়ে গেল। তখন তারা সিদ্ধান্ত নিল রাষ্ট্রপতির কাছে চিঠি লিখবে। বন্ধুরা, এই সেই ছোট্ট মেয়েটির চিঠি যেটা মুভির শুরুতে দেখেছিলাম। রাষ্ট্রপতি যেই চিঠি পড়ে কান্না করেছিলেন। এরপর তারা বলে, আর ছোট মেয়েটি চিঠিতে তা লেখে। তারা তাদের আঙুল কেটে চিঠির বক্সে করে কুরিয়ারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়। এরপর যখন ছেলেগুলো গ্রামে ফিরে আসছিল তখন তাদের উপর আক্রমণ করা হয়। রানা এবং তার গুন্ডারা তাদের উপর আক্রমণ করে। তাদের সবগুলো ছেলেকে একে একে মাথা কেটে তাদের মেরে ফেলে। তারপর সেগুলো মাটিতে পুঁতে ফেলেছিল। তখন বিজয়ালক্ষ্মী বলে, এই নৃশংস হত্যাকাণ্ডের পরও কোনো পুলিশ তাদের অ্যারেস্ট করতে যায়নি। আমরা যখন অ্যারেস্ট করতে যাই আমাদের বন্দি করে নির্যাতন করা হয়। এই কাহিনী শুনে তো প্রতাপ রাগে গজগজ করতে লাগলো। তখন সে সিদ্ধান্ত নেয় যে এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এরপর প্রতাপ চলে যায় সেখানকার লোকাল পুলিশ স্টেশনে। প্রথমে সে সেখানে গিয়ে কি এফআইআর করতে চেয়েছিলেন। তখন ডিউটি অফিসারকে বলল, স্যার আমি ইডলি খাচ্ছিলাম। ঠিক তখনই কিছু লোক এসে আমাকে ধাক্কা দিয়ে ইডলিটি ফেলে দেয়। আমি তাদের বলেছিলাম সরি বলতে, কিন্তু তারা বলেনি। তারপর আমি তাদের মারধর করলাম। তারা রাম শুভা রেড্ডির নাম নিল। তারপর আমি শুভা রেড্ডির কাছে গিয়ে তাকে বললাম সরি বলতে, কিন্তু সেও বলেনি। এই কারণে আমি তাকেও মারধর করলাম। তারপর সে সমলুর নাম নিল। এতক্ষণ সব পুলিশ কাহিনী শুনছিল, কিন্তু সমলুর নাম শোনার পর সবাই চমকে উঠল। এরপর প্রতাপ আবার বলা শুরু করে। তখন আমি সোজা সমলুর কাছে গিয়ে তাকে বললাম সরি বলতে, কিন্তু সমলুও সরি বলেননি। তারপর আমি তাকে মারধর করতে শুরু করলাম, খুব ভালোভাবে ধোলাই করলাম। তারপর সে রানা তুঙ্গার নাম নিল, তাই আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু রানা তুঙ্গা সরি বলছিল। প্রতাপের এই কথা শুনে সমস্ত পুলিশ আরও বেশি চমকে উঠল। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এই মানুষটা কে, আর এটা কি বলছে? এটা কি জানে রানা তুঙ্গা কে? এরপর প্রতাপ বলে, স্যার এগুলো এফআইআর ছিল না, আমি জাস্ট ঘটনা বললাম, এখন এফআইআর লিখেন। তখন প্রতাপ বিজয়ালক্ষ্মী সহ বাকিদের ভিতরে ডাকলো, আর তারা তাদের ছেঁড়া পোশাক পরে থানায় এলো। তাদের এই হাল দেখে সমস্ত পুলিশ হাসতে শুরু করলো, আর সুনীল হাসতে হাসতে বলল, আমি কতবার বলেছিলাম তোমাদের ওখানে না যেতে, তাও গেলে, এখন দেখো নিজেদের অবস্থা। তাদের এমন উপহাস দেখে প্রতাপ মারাত্মক ক্ষেপে গেল। এই লোকগুলো পুলিশ হয়ে পুলিশের অপমানে হাসাহাসি করে, তাদের ইউনিফর্ম পরার কোনো অধিকার নেই। এর মধ্যে একজন এসে পিছন থেকে প্রতাপকে আঘাত করে। তারপর কয়েকজন মিলে শেকল দিয়ে বেঁধে রাখে। এরপর সুনীল ইচ্ছে মতো মারতে থাকে। এরপর সমুলকে ফোন করে থানায় ডাকে। এদিকে এক বন্দি প্রতাপকে দেখে বলল, যদি তুমি বাঁচতে চাও তাকে ছেড়ে দাও, যদি সে একবার জেগে ওঠে তাহলে কেউ বাঁচতে পারবে না। তারপর প্রতাপের ফ্ল্যাশব্যাক বলা শুরু করে। কয়েক বছর ঢাকা সেন্ট্রাল জেলে বন্দি থাকা অবস্থায় সে তার আসল ভয়ঙ্কর রূপ দেখেছিল। এখন যদি সে একবার জেগে ওঠে তাহলে তোমাদের কিছুই বাকি থাকবে না। তখন সমুলু হঠাৎ থানায় এসে প্রতাপকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর সমুলু প্রতাপকে ব্যাপক মারতে থাকে।
তখন ওয়াকিটকি বেজে উঠল। কনস্টেবল বারবার বলছিল কেউ যেন তাকে স্পর্শ না করে, সে খুব বিপজ্জনক। কিন্তু কে শুনে কার কথা? তারা প্রতাপকে মেরে ফেলতে গেল। তখন প্রতাপ চোখ খুলল। চোখ খুলে প্রতাপ তার ধ্বংসযজ্ঞ শুরু করলো। তার কাছে এইসব মানুষগুলো কিছুই ছিল না, সে সবাইকে মারতে শুরু করলো। সব পুলিশ আর সমলুর গুন্ডা বাহিনীর সবাইকে মেরে ঝুলিয়ে রাখলো। তারপর থানা থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়লো। এরপর রানাতুঙ্গা সেখানে এসে তার ভাইয়ের এমন করুণ মৃত্যু দেখে খুব ক্ষিপ্ত হয়ে গেল। এদিকে সিবিআই সদর দপ্তর থেকে কল আসে। তখন সত্যমূর্তি জানতে পারে রানাতুঙ্গার আসল নাম মুথুবেল কারিলান। সে জাফনা টাইগার ফোর্সের উপকমান্ডার ছিলেন। সে খুব বিপজ্জনক মানুষ। তাকে তার কর্মকাণ্ডের জন্য টাইগার ফোর্স থেকে বহিষ্কৃত করা হয়েছিল। এই জন্য রেগে গিয়ে টাইগার ফোর্স পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সে কোনো সাধারণ জঙ্গি নয়, তার থেকে একটু সতর্ক থাকবেন স্যার। এরপর সত্যমূর্তি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে তাদের সাহায্য চায়। সেনাবাহিনী থেকে বলা হয় তাদের সেখানে পৌঁছাতে প্রায় 4 ঘন্টা লাগবে, কিন্তু সত্যমূর্তির হাতে এত সময় ছিল না। তাই ইমিডিয়েট যে কোনো একটা ব্যবস্থা করতে অনুরোধ জানায়, না হয় রানাতুঙ্গা সেই গ্রামের সবাইকে মেরে ফেলবে। এটা শোনার পর সেনাপ্রধান বলে, আপনি এখন যে জায়গায় আছেন তার কাছাকাছি আমাদের একজন এজেন্ট আছে, যদি চান তাহলে আমরা সেই এজেন্টকে পাঠাতে পারি। কিন্তু সত্যমূর্তি উত্তর দেন, একজন এজেন্ট দিয়ে কি হবে, আমার পুরো একটা ইউনিট প্রয়োজন। কিন্তু সেনাপ্রধান বলে, যাকে পাঠাচ্ছি সে একাই পুরো বাহিনীর সমান। তার নাম ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। সে একাই সব কিছুর সমাধান করবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। অন্যদিকে রানাতুঙ্গা সেই ব্যবসায়ীদের সাথে দেখা করতে আসে। সে তাদের সাথে নিয়ে আসে 30টি গ্রামের মানুষ এবং তাদের জমির কাগজপত্র। ব্যবসায়ীও তার টাকা নিয়ে প্রস্তুত ছিল। তখন লোকজনকে সেখানে বসিয়ে ছোট্ট মেয়েটিকে চিঠি লিখতে দিল আর বড়দের ব্রাশ ফায়ার করে মারতে থাকলো। কিন্তু চুক্তি সম্পন্ন হওয়ার আগেই সেখানে প্রবেশ করেন সোলজার প্রতাপ সিং, দ্য ওয়ান ম্যান আর্মি। আর তখন শুরু হয়ে যায় তার তাণ্ডব লীলা। হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি করতে করতে নেমে আসে প্রতাপ। রকেট লঞ্চার মেরে দলিল কাগজপত্র সব পুড়িয়ে দেয়। এরপর প্রতাপ আর রানাতুঙ্গার লোকেদের মাঝে ফাইট শুরু হয়। প্রতাপের কাছে এত মানুষ কোনো ব্যাপারই ছিল না। প্রতাপ তাদের কুকুরের মতো মারতে শুরু করলো। এরপর তৎক্ষণাৎ রানাকে ধরে। রানা কিছুই বুঝতে পারলো না। অনেক মানুষ তার সাথে ছিল আর প্রতাপ একাই ছিল। এরপর রানাতুঙ্গা আর প্রতাপের দীর্ঘ ফাইটের পর প্রতাপ রানাকে একটি শেকল দিয়ে বেঁধে গ্রামবাসীদের হাতে দিল। তারা রানাতুঙ্গাকে ঝুলিয়ে মেরে ফেলল আর গ্রামবাসীর দীর্ঘদিনের প্রতিশোধ পূর্ণ হলো। রানার 15 বছরের সাম্রাজ্য, যা সে ধীরে ধীরে তৈরি করেছিল, মাত্র 10 ঘন্টায় প্রতাপ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সেই সময় সত্যমূর্তি আর তার টিম সেখানে আসে। প্রতাপকে তার কাজের জন্য ধন্যবাদ জানায়। আর সেই ছোট্ট মেয়েটি প্রতাপকে বলে, আবার যদি আমরা কোনো সমস্যায় পড়ি তোমাকে ডাকবো, তুমি আসবে। এখানেই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।